বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। বল বীর, আমি চির আমি চির উদ্দাম দুর্বীরিত সংসার। Ya Rahman, adaletinle tecelli edersen hepimiz kül olur ve acı. Resulünün, sevgilinin, kainatın efendisinin nurunu kaybeder gibi olduğu için bu hale gelen millete rahmetinle, fazlınla, lütfunla tecelli et. Ya Kadir. উসমানীয় সাম্রাজ্যের রাজনৈতিক প্ল্যাটফর্মে ইসলামী ঐক্যের চিন্তাধারা সর্বপ্রথম সুলতান আব্দুল হামিদের শাসনামলীর সামনে আসে। 1876 খ্রিস্টাব্দে সালতানাতের আসনে সমাসীন হওয়ার পর এই চেতনা একটি সুশৃঙ্খল আন্দোলনের রূপ পরিগ্রহ করে। সুলতান পাশ্চাত্য প্রেমীদের চাপ থেকে নিষ্কৃতি লাভ করে শাসন ব্যবস্থার সর্বময় ক্ষমতা নিজের হাতে তুলে নিয়ে স্বস্তির নিঃশ্বাস গ্রহণের সুযোগ পাওয়া মাত্রই ইসলামী ঐক্যকে বাস্তবে রূপ দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যেতে থাকেন। সুলতান আব্দুল হামিদ মনে করতেন, বিশ্ব মুসলিমকে একই প্ল্যাটফর্মে জমায়েত করতে হলে তাদের চিন্তা চেতনার দিক থেকে এক করে নিতে হবে। তিনি তার দিনলিপিতে ইসলামী ভ্রাতৃত্ব ও একতা সুদৃঢ় করতে চীন, ভারত, আফ্রিকা সহ অন্যান্য এলাকার মুসলমানদের একই সুতোয় গেঁথে নেওয়ার প্রতি খুব জোর দেন। ইরানের সঙ্গেও তিনি সুসম্পর্ক গড়ে তোলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ইরানের সঙ্গে সুসম্পর্ক না থাকা একটি দুঃখজনক ব্যাপার। আমরা যদি মুসলিম এলাকার দিকে ইংল্যান্ড এবং রাশিয়ার অগ্রযাত্রা রুখে দিতে চাই, তাহলে এর অবিকল্প উপায় হচ্ছে প্রত্যেক মুসলমানকে পরস্পর ঘনিষ্ঠ হতে হবে। সুলতান এ বিষয়টি উল্লেখ করেছেন যে উসমানীয় সাম্রাজ্যের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক এই বিশ্ব ঐক্য গড়ে তোলার পক্ষে বড় একটা অন্তরায়। সুলতান লেখেন, ইসলাম এবং খ্রিস্টবাদ দুটি পৃথক দৃষ্টিভঙ্গি। এই দুটি দৃষ্টিভঙ্গিকে একই সংস্কৃতির ভেতরে একত্র করা অসম্ভব, কেননা তার ধারণা মতে ইংরেজরা মিশরীয়দের চিন্তা চেতনা সম্পূর্ণরূপে কলুষিত করে দিয়েছিল। মিশরের কিছু নেতৃত্ববৃন্দ জাতীয়তাবাদকে দিনের উপর মর্যাদা দিতে বদ্ধপরিকর। তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে মিশরীয় সংস্কৃতির সঙ্গে ইউরোপীয় সংস্কৃতির সামঞ্জস্য সম্ভব। ইংরেজরা চাচ্ছিল মুসলিম বিশ্ব যেন জাতীয়তাবাদী চেতনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যাতে রাষ্ট্রে বিচ্ছিন্নতা বৃদ্ধি পায়। ন্যাশনালিজমের চেতনা মিশরে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। মিশরের মডার্ন লোকগুলো ইংরেজদের হাতের খেলনা হয়ে ওঠে। তারা ইসলামী সালতানাতকে টালমাটাল দেখতে চাচ্ছিল। খিলাফত ব্যবস্থা থেকে মানুষের আস্থা প্রত্যাহারের কাজ চালিয়ে যাচ্ছিল তারা। ইংরেজদের ব্যাপারে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুলতান লিখেন, ইংরেজদের সামনে দুটি বিষয়, এক ইসলামী প্রভাব হ্রাসকরণ, দুই মুসলিম সমাজে ইউরোপীয় সংস্কৃতির প্রসার। এজন্য ইংরেজরা চেষ্টা করছে মিশরের খেদিবকে মুসলমানদের খলিফা বানাবে, কিন্তু কোনো খাঁটি মুসলমানই খেদিবকে খলিফা বানানোর বিষয়টি মেনে নিতে পারেনি, কেননা তিনি জেনেভা থেকে শিক্ষা দীক্ষা অর্জন করেছেন আর ভিয়েনা থেকে তা সমাপ্ত করেছেন। তাই তার সত্তার মধ্যে মুসলমানরা কাফিরের রং দেখতে পাচ্ছিল। ইংরেজরা মক্কার গভর্নর শরীফ হুসাইনকে খলিফা সাব্যস্ত করতে চাইলে সুলতান আব্দুল হামিদ স্পষ্ট জানিয়ে দেন, শরীফের মধ্যে ইউরোপীয়দের মোকাবেলা করার মতো কোনো শক্তি সামর্থ্য নেই। ইউরোপের আশঙ্কা হচ্ছে কি জানি মুসলমানরা তুর্কিদের খেলাফতের অধীনে চলে আসে। উসমানীয় সাম্রাজ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করত। এখানে তুর্ক, আরব, আলবেনিয়ান, বুলগেরিয়ান, গ্রিক, নির্গো এবং আরও কতিপয় জাতির আবাস ছিল। কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠীতে বিভক্ত থাকার পরেও ইসলামী ঐক্যসত্তা তাদের পরস্পর ভাই ভাই করে রেখেছিল। তারা একই পরিবারভুক্ত হিসেবে ইসলামী পতাকার নিচে একত্র ছিল। সুলতান আব্দুল হামিদ ঐক্যের স্বপ্ন দেখতেন। তার কথা ছিল, পৃথিবীর সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকা দরকার, পরস্পর ঘনিষ্ঠ হওয়া আবশ্যক। আমাদের ভবিষ্যৎ এই ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে নিহিত। পরে আর এমন সময় আসবে না। এখনই সময় আমাদের পরস্পরের মধ্যে ঐক্য গড়ে তোলার, একে অপরের পাশে দাঁড়াবার। কেবল এভাবেই আমরা শত্রুর ঘাড় মুছতে দিতে পারি। ব্রিটিশ ইতিহাসবিদ আর্নল্ড টয়েনবি এক আলোচনায় এ প্রসঙ্গে ইঙ্গিত করে বলেন, সুলতান আব্দুল হামিদের প্রচেষ্টা ছিল পৃথিবীর সমুদায় মুসলিম যেন একই পতাকা তলে এসে জড়ো হয়। তার রাজনীতির মূল লক্ষ্যই ছিল মুসলিম বিশ্বে ঐক্য। তার একমাত্র উদ্দেশ্য ছিল পৃথিবীর সব মুসলমান যেন মুসলিম বিশ্বের ধ্বংসসাধনকারী পশ্চিমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সুলতান আব্দুল হামিদ সম্ভবপর সব মাধ্যম ব্যবহার করে মুসলিম বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে দায়ী ও মুবাল্লিগ তৈরি করেন। এরা বিভিন্ন দেশে উপস্থিত হয়ে মুসলমানদের বৃহত্তর ঐক্যের প্রতি আহ্বান জানান। আলিম সমাজ, রাজনীতির মাঠে ঝানু ব্যক্তি এবং মুবাল্লিগরা দেশে দেশে ছড়িয়ে পড়ে মুসলিম সমাজ ব্যবস্থার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।
সমাজকালীন বিষয়ের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করেন, তাদের খলিফাতুল মুসলিমের চিন্তা চেতনা সম্পর্কে অবহিত করেন। তারা তাদের জানান তিনি কিভাবে ইসলামিক জ্ঞান বিজ্ঞানের প্রসার ও প্রচারে নিবেদিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিভাবে তিনি দেশে এবং দেশের বাইরে ইসলামী রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ইসলামের বুনিয়াদী গ্রন্থাদি ছাপানোর ব্যবস্থা নিচ্ছেন, কিভাবে সর্বপ্রথম আরবিকেই উসমানীয় সাম্রাজ্যের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন, অন্য কথায় উসমানীয় সাম্রাজ্যকে প্রকৃত খিলাফত রাষ্ট্র বানানোর চেষ্টা চালাচ্ছেন। মসজিদগুলোর প্রতি কেমন সুনজর দিচ্ছেন তিনি, কেমনভাবে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, কিভাবে পুরাতন মাদ্রাসাগুলোকে নবজীবন দিচ্ছেন, কিভাবে মসজিদগুলোকে সবকিছুর কেন্দ্রবিন্দু করার প্রয়াস চালাচ্ছেন, কিভাবে উসমানীয় সাম্রাজ্য বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা করে তুলছেন, আর আরব গোত্রগুলোকে কিভাবে উসমানীয় সাম্রাজ্যের প্রতি আস্থাভাজন হিসেবে গড়ে তোলার প্রয়াস চালাচ্ছেন। দারুল খিলাফতে গোত্রপতিদের ছেলেমেয়েদের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা হচ্ছে, এমন কিছু গ্রন্থ রচনা করা হচ্ছে যেগুলো বৃহত্তর ঐক্য গড়ে তুলতে সহায়ক। উসমানীয় সাম্রাজ্যের প্রযুক্তিবিদ্যার উন্নতি সাধনের লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তখন। এছাড়া যথাসাধ্য চেষ্টায় নতুন নতুন বিষয় সংযোজন করা হচ্ছে, সেগুলোর সঙ্গে মুসলমানদের পরিচিত করে তোলা হচ্ছে। মুসলিম উম্মাহর সঙ্গে সম্পর্ক স্থাপনকারী আলিমগণ এবং মুবাল্লিগণের একটি দল ইসলামী ঐক্যের আহ্বানে লাব্বাইক বলে সাড়া দেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জামাল উদ্দিন আফগানি, মিশরের মুস্তফা কামিল, শামের আবুল হুদা হাসিয়াদি, সাইবেরিয়ার আব্দুর রশিদ ইব্রাহিম এবং লিবিয়ার সানুসি আন্দোলনের সঙ্গে জড়িত বুজুর্গ আলিমগণ। জামাল উদ্দিন আফগানি সুলতান আব্দুল হামিদের ইসলামী ঐক্যের আহ্বানকে পরিপূর্ণভাবে সমর্থন করেন। তিনি এ লক্ষ্যে সুলতানের মনঃপূত আরও কিছু প্রস্তাব তুলে ধরেন। সুলতান আব্দুল হামিদের মূল লক্ষ্য ছিল কেবল এতটুকুই যে এর মাধ্যমে মুসলিম উম্মাহ একটি কেন্দ্রবিন্দুর আওতায় আসতে সক্ষম হবে, তারা একত্রে কাজ করতে পারবে। এই ঐক্য হবে যুগপৎ চেতনার ও কার্যক্ষেত্রের, যার মাধ্যমে খিলাফত ব্যবস্থা অতীতের হারানো গৌরব ফিরে পাবে, তাদের ভীতি ও দাপট ছড়িয়ে পড়বে। আফগানি যে পরিকল্পনা প্রস্তাব করেন সেটি হচ্ছে শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যই যথেষ্ট নয়, বরং আহলুস সুন্নাহর সঙ্গে শিয়াদেরও এই ঐক্য প্রক্রিয়ার ভেতর নিয়ে আসা দরকার। সুলতানের লক্ষ্য ছিল উভয় সম্প্রদায় কেবল রাজনৈতিকভাবে ঐক্য হোক, তারা উভয় জাতি মিলে যেন সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। সুলতান আব্দুল হামিদ জামাল উদ্দিন আফগানির চিন্তাধারা থেকে বেশ উপকৃত হন। তিনি ইসলামী ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তার প্রস্তাবগুলো যথেষ্ট মূল্যায়ন করেন। তবে এটাও সত্য যে সুলতানের চিন্তাধারা এবং আফগানির চিন্তাধারায় কিছুটা ভিন্নতা ছিল। ভিন্নতার 5টি কারণ ব্যাখ্যা করা যেতে পারে। 1. আফগানি ঐক্যের উপর দৃঢ় বিশ্বাস রাখতেন, কিন্তু এতৎসঙ্গে তিনি সুলতানের বিরুদ্ধে জেগে ওঠা আন্দোলনসমূহগুলো সমর্থন করতেন যে আন্দোলনকারীদের মধ্যে জাতীয়তা পরিত্যাগকারী লোক এবং উসমানীয়রাও ছিল। 2. আফগানি একদিকে বলতেন মুসলমানদের জন্য সেই ইউরোপিয়ানদের মোকাবেলা করা উচিত যারা উসমানীয় সাম্রাজ্যকে খণ্ড বিখণ্ড করে ফেলতে চায়। অপরদিকে তিনি ফরাসিদের বিরুদ্ধে মুখ দিয়ে একটি কথা উচ্চারণ করতেন না, অথচ সুলতান আব্দুল হামিদ আফ্রিকা নিয়ে ফরাসিদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। এ অবস্থায় তাকে অন্তত নীতিগত সমর্থন দেওয়ার খুবই প্রয়োজন ছিল। 3. জামাল উদ্দিন আফগানি ইংরেজ সাম্রাজ্যবাদীদের খুব সমালোচনা করতেন, অথচ সুলতান আব্দুল হামিদ বলেছেন উসমানীয় গোয়েন্দা বিভাগ ইংরেজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি পরিকল্পনা হাতিয়ে নিতে সক্ষম হলে দেখা যায় এই পরিকল্পনা তৈরির দায়িত্বশীল মিস্টার ব্রান্টের সঙ্গে আফগানিও অংশীদার ছিলেন। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল সুলতান আব্দুল হামিদকে মসনদ থেকে সরিয়ে ফেলা এবং উসমানীদের রাজনীতির ময়দানে একঘরে করে ফেলা। মিস্টার ব্রান্ট ইংরেজদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করত। সে মুস্তাকবিলুল ইসলাম বা দ্য ফিউচার অব ইসলাম নামে একটি গ্রন্থ রচনা করে। উক্ত গ্রন্থে সে স্পষ্টভাবেই উসমানীয়দের থেকে খিলাফত ছিনিয়ে নিয়ে আরবদের অনুসরণের প্রতি মুসলমানদের উৎসাহ প্রদান করে। মিশরের জাতীয় আন্দোলনের নেতা মুস্তফা কামিল পাশা তার বিখ্যাত আল মাসালাতুল শিকরিয়া গ্রন্থে মিস্টার ব্রান্টের কঠোর সমালোচনা করেন। অন্যান্য বিষয় ছেড়ে দিলেও মিস্টার ব্রান্টের দ্য ফিউচার অব ইসলাম গ্রন্থের বাসনা ছিল জাতিগত আকাঙ্ক্ষার ভাষ্য তুলে ধরা, আর এটাই সুপ্রমাণিত। আর সে আকাঙ্ক্ষাটা হচ্ছে মুসলমানদের জন্য উচিত তাদের সাম্রাজ্য ইংরেজদের হাতে তুলে দেওয়া, এবং খলিফার জন্য জরুরি হচ্ছে তিনি যেন একজন খাঁটি ইংরেজ হয়ে যায়। এরপরে আব্দুল হামিদের সুফিবাদী সিলসিলা নিয়ে কথা বলা যাক। সুলতান আব্দুল হামিদ সুফিদের কাছে আবেদন করেছিলেন তারা যেন উসমানীয় সাম্রাজ্যের পৃষ্ঠপোষকতা করেন। বিশ্ব মুসলিম ঐক্যের আহ্বায়ক এবং খলিফাতুল মুসলিমিন উসমানীয় সাম্রাজ্যের শাসনকর্তা সুলতান আব্দুল হামিদ তুর্কিস্তান
দক্ষিণ আফ্রিকা এবং চীনের আলিমগণের ও বিভিন্ন সুফি তরিকার বুজুর্গদের সঙ্গে গভীর সম্পর্ক রাখতেন। তাদের মধ্যে অনেকের সঙ্গে তার অন্তরঙ্গতার সম্পর্ক মানুষের জানা ছিল, পক্ষান্তরে অনেকের সঙ্গে সম্পর্কের বিষয়টি ছিল মানুষের অজানা। সুলতান সুফিবাদী সবগুলো সিলসিলাকে একত্র করতে সক্ষম হন। তিনি তাদের কোরআন সুন্নাহ সংক্রান্ত বিভিন্নমুখী ধ্যান ধারণার ব্যাপারে নীরবতা অবলম্বনকে অগ্রাধিকার দেন। তবে এতে কোনো সন্দেহ নেই যে তখনকার সুফিবাদের মধ্যে অনেক বিদাত ঢুকে পড়েছিল। সুফি মতাদর্শের সামনে কোরআন সুন্নাহ সত্যিকার আলো অনেকটা স্নান হয়ে এসেছিল। তবে সুফিদের মধ্যে অনেকে এমন ছিলেন যারা এসব বিদাতের অনেক ঊর্ধ্বে। ইনশাল্লাহ সামনে এ ব্যাপারে আরো কিছু বিষয় আলোচনা করা হবে। বলা হবে কিভাবে কতিপয় ভেগদারি সুফি সালতানাত পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওসমানীয় সালতানাতকে আরবি রঙে রাঙাবার প্রয়াস। সুলতান ক্ষমতার মঞ্চে সমাসীন হওয়ার পরপরই এই বিষয়টির গুরুত্ব অনুভব করেন যে আরবিকে ওসমানীয় সালতানাতের রাষ্ট্রভাষা করা অত্যন্ত প্রয়োজন। এ ব্যাপারে তিনি বলেন, আরবি একটি সুন্দর ভাষা। হায়, আমরা যদি এ ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে পারতাম। খায়রুদ্দিন পাশা তিউনিসের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমি আরবিকে রাষ্ট্রভাষা হিসেবে নির্ধারণের কথা বলেছিলাম, কিন্তু রাজপ্রাসাদের দায়িত্বশীল সাইদ পাশা আমার এ প্রস্তাবের বিরোধিতা করে বলেন, যখন দেশের রাষ্ট্রভাষা আরবি করা হবে তখন তুর্কিদের জন্য এখানে আর কিছুই বাকি থাকবে না। তার এই বক্তব্যটি ছিল যুক্তিহীন অসারতায় ভরা। এর সঙ্গে তুর্কিদের অস্তিত্বের কি প্রশ্ন? এটা তো পৃথক একটি বিষয়। এটা করলে অবশ্যই আমরা উপকৃত হতাম। আরবদের সঙ্গে আমাদের সম্পর্ক গভীরতর হতো। তখন কেউ আমাদের পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে পারত না। সুলতান তার শাসনামলের শুরুর দিকে এ বিষয়টি উত্থাপনে ভয় করতেন। তার আশঙ্কা ছিল এতে রাজপ্রাসাদের দায়িত্বশীলরা দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে তার বিরোধিতা করতে পারে। তিনি জানতেন এদের অধিকাংশই হচ্ছে পাশ্চাত্য চিন্তাচেতনার দ্বারা আক্রান্ত ও ভারাক্রান্ত। তারা সুলতানের উপর সতত চাপ সৃষ্টির চেষ্টা করে। এরা তার পিতা আব্দুল মাজিদ এবং চাচা আব্দুল আজিজের এবং খোদ তার শাসনামলেও নিজেদের শক্তির জানান দেয়। এরা কেবল আরবিকে দেশের রাষ্ট্রভাষা করার বিরোধিতাই করেনি, বরং কয়েক ধাপ এগিয়ে কিছু দিনী আলেমের বিরুদ্ধাচরণ করতে মেতে ওঠে। উসমানীয় সাম্রাজ্যের অন্যতম ভুল ছিল তারা সাম্রাজ্যে আরবি ভাষার প্রসারে তেমন গুরুত্ব আরোপ করেনি এবং কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনার ব্যাপারে অলসতা দেখিয়েছিল। উস্তাদ মোহাম্মদ কুতুব লিখেন, আমরা যদি ভাবি উসমানীয় সাম্রাজ্যের জনগণ আরবি রঙে রঙিন হয়ে যেত এবং ওহির ভাষা আরবিতে কথা বলতো, তাহলে নির্ভচিত্তে বলা যায় দেশের ঐক্য ও সংহতি জোরদার হতো। দেশের স্বার্থ নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের মোকাবিলা করা অনেকটা সহজ হয়ে যেত। এছাড়া মুসলমানরা সরাসরি কোরআন সুন্নাহ থেকে উপকৃত হওয়ার সুযোগ লাভ করত। দিনের সঠিক জ্ঞান ধারণ করতে সক্ষম হতো তারা। বিশেষ করে প্রশাসনের সঙ্গে যারা জড়িত ছিল তাদের জন্য এটি ছিল অপরিহার্য কর্তব্য। কিন্তু এমন প্রয়োজন বিদ্যমান থাকার পরেও এ পদক্ষেপ গ্রহণ করা হয়নি, বরং তুর্কি ভাষায়ও অনুবাদের প্রতি তেমন গুরুত্ব দেওয়া হয়নি। তাই তুর্কি ভাষায় তাৎপর্যবহ কোনো দিনই কাজ আজ আমাদের সামনে চোখে পড়ে না। শিক্ষা এবং পর্দাহীনতার উপর সুলতানের হস্তক্ষেপ। সুলতান ক্ষমতাসীন হয়ে দেখতে পান শিক্ষা বিভাগ পাশ্চাত্য চিন্তা চেতনা দ্বারা ভারাক্রান্ত। সেগুলোতে জাতীয়তাবাদী চিন্তাধারা খুবই প্রকট। ফলে তিনি শিক্ষা বিভাগ সংস্কারের সিদ্ধান্ত নেন। তিনি তার নিজস্ব চিন্তায় শিক্ষা বিভাগকে ইসলামমুখী করার প্রয়াস চালান। সুলতান এসব শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে যেসব পদক্ষেপ গ্রহণ করেন সেগুলো ছিল এমন: ১. জেনারেল সাহিত্য এবং ইতিহাসকে পাঠ্যপুস্তকের ক্যারিকুলাম থেকে বের করে ফেলা, কেননা বিষয় দুটি পাশ্চাত্য সাহিত্যিক ও ইতিহাসবিদদের দ্বারা বিষাক্ত হয়ে পড়েছিল। ফলে এর মাধ্যমে পশ্চিমা ধ্যান ধারণার দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা প্রবল। ২. পাঠ্যসূচিতে ফিকহ, তাফসির ও নীতিশাস্ত্র অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ৩. ইতিহাসে থাকবে কেবল ইসলামী ইতিহাস, আর সে সঙ্গে থাকবে উসমানীয়দের ইতিহাসও। সুলতান এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন যেগুলো তিনি নিজেই দেখাশোনা করতেন। এই প্রতিষ্ঠানগুলোকে তিনি ইসলামী ঐক্য প্রতিষ্ঠার একটি মাধ্যম মনে করতেন। সুলতান নারী শিক্ষার প্রতিও বিশেষ গুরুত্ব আরোপ করেন। নারী শিক্ষার জন্য পৃথক বিভাগ প্রতিষ্ঠা করেন। সেখানে তাদের শিক্ষার পাশাপাশি নানা ধরনের প্রশিক্ষণও দেওয়া হতো। তবে তিনি নারী পুরুষের অবাধ মেলামেশার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে ইত্তেহাদে তেরাক্কি জামায়াতি সুলতানের উপর অভিযোগ করে তোলেন যে তিনি প্রজ্ঞা ও উন্নতির শত্রু। সুলতান এসব অভিযোগের জবাবে বলেন, আমি যদি প্রজ্ঞা ও উন্নতির শত্রু হয়ে থাকি তাহলে এসব স্কুল ও মাদ্রাসা কেন খুলেছি? যদি উন্নয়নের শত্রুই হতাম তাহলে বালিকাদের জন্য
পৃথকভাবে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ব্যবস্থার প্রয়োজন কেন করেছি? সুলতান নারীদের পদ্মাহীনতায় রুখে দাঁড়িয়েছিলেন। তিনি উসমানীয় নারী সমাজে পাশ্চাত্যের প্রভাব বিস্তারের উপর কঠিন আঘাত হানেন। 1863 খ্রিস্টাব্দের 13 অক্টোবর ইস্তাম্বুলের পত্রপত্রিকায় একটি শাহী ফরমান প্রচারিত হয়। উক্ত ফরমানে নারীদের ব্যাপারে সুলতানের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে তুলে ধরা হয়। উক্ত ফরমানে বলা হয়, কতিপয় উসমানীয় নারী যারা রাতের বেলা রাস্তায় বের হয়, শরীয়ত বহির্ভূত পোশাক পরিধান করে, সুলতান প্রশাসনকে নির্দেশ দিচ্ছেন এদের বিরুদ্ধে যেন জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়। তারা যেন নারীদের পরিপূর্ণভাবে শরীয়ত সম্মত নিকাব সহ হিজাব করতে বাধ্য করে। যারা রাস্তায় বের হবে তাদের পূর্ণ পর্দা করেই রাস্তায় বের হতে হবে। ফরমান জারি হওয়ার পরদিন অর্থাৎ 4 অক্টোবর ইস্তাম্বুল থেকে প্রকাশিত ওয়াকিতের রিপোর্টে বলা হয়, উসমানীয় সমাজ সুলতানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, একে দেশের জন্য উপকারী সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করেছে। সুলতানের দৃষ্টিতে সৃষ্টিগতভাবেই নারী পুরুষের সমান হতে পারে না। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত কোরআন একথা বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত তথাকথিত আধুনিকতার কোনো দাবি দ্বারাই নারীকে পুরুষের সমান অধিকার প্রদান করতে পারে না। এই সুস্পষ্ট বিধানের উপর কোনো মুসলিমের দ্বিমত থাকতে পারে না। সুলতান মনে করতেন সমান অধিকারের এই চিন্তাধারা পাশ্চাত্য থেকে আমদানি হয়ে এসেছে। তখন তুরস্কের মিডিয়ায় পুরুষের একাধিক বিয়ে নিয়ে জোর আলোচনা চলছিল। তিনি একাধিক বিয়ে বিরোধী মতবাদের শক্ত বিরোধিতা করেন। এ ব্যাপারে নিজের সিদ্ধান্ত ব্যক্ত করে বলেন, এরা কেবল উসমানীয় সাম্রাজ্যের ভেতরেই এই বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছে কেন? আমেরিকা এবং ইউরোপীয় রাষ্ট্রসমূহে একাধিক বিয়ে প্রবণতার বিরুদ্ধে এই মডার্ন লোকগুলোর কোনো অভিযোগ নেই কেন? সুলতান এ বিষয়ের উপর খুবই গুরুত্ব আরোপ করেন যে ইসলামে একাধিক বিবাহ বৈধ, এর উপর অভিযোগ উত্থাপনের কোনো সুযোগ নেই। সুলতান নারী শিক্ষার পক্ষপাতিত্ব ছিলেন। তিনি নারীদের শিক্ষা দীক্ষার জন্য আলাদা প্রশিক্ষণ কেন্দ্র চালু করেন, যাতে এখান থেকে শিক্ষা সমাপনী নারীরা এই ধারাবাহিকতাকে আরও এগিয়ে নিতে পারে। তবে তিনি ছিলেন স্বশিক্ষা এবং পদ্মাহীনতার বিরুদ্ধে। তার শাসনামলে প্রশাসনের নারীদের কোনো দখল ছিল না। তার দৃষ্টিভঙ্গি ছিল, নারীর দায়িত্ব হচ্ছে সে কেবল ঘরের ভবিষ্যৎ বংশধরের শিক্ষা দীক্ষায় কার্যকর অবদান রাখবে। সুলতান নারীদের সঙ্গে অত্যন্ত নম্র ব্যবহার করতেন। ক্ষমতাসীন হওয়ার পর তিনি তার সৎ মা, যে নারী তার শিক্ষা দীক্ষায় যথেষ্ট অবদান রেখেছিলেন, তার সঙ্গে অত্যন্ত সম্মানজনক এবং বিনম্র ব্যবহার করেন। তাকে সাম্রাজ্যের সম্রাজ্ঞী অধিদায় ভূষিত করেন, যেমনটি বর্তমানে ফার্স্ট লেডি হিসেবে প্রচলিত। সাধারণত অন্যান্য রাষ্ট্রের বাদশাহর স্ত্রীরাই এ মর্যাদা ভোগ করে থাকেন। সুলতান ক্ষমতাসীন হওয়ার পর তিনি তার স্নেহময়ী সৎ মায়ের কাছে উপস্থিত হন। তিনি সুলতানকে প্রাণাধিক ভালোবাসতেন। সুলতান মায়ের হাতে চুমু দিয়ে বলেন, আপনার স্নেহ মমতার কারণে আমি মায়ের শূন্যতা অনুভব করিনি। আপনি আমার প্রকৃত মা। আমি আপনার ও আসল মায়ের মধ্যে ব্যবধান দেখতে রাজি নই। আপনাকে এই সাম্রাজ্যের মালিকা বা ফার্স্ট লেডি হিসেবে ঘোষণা করছি। মহলে আপনি যা ইচ্ছা তা করার অধিকার রাখেন। এখন থেকে কেউ আপনার নির্দেশ অমান্য করতে পারবে না। আমার আশা, আপনি এই অনুরোধ প্রত্যাখ্যান করবেন না। তবে আপনি সাম্রাজ্যের ছোট কিংবা বড় ধরনের কোনো কাজে হস্তক্ষেপ করবেন না। চীনের রাজধানী বেইজিংয়ে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। চীনা জনগণ যাকে জামিয়া হামেদিয়া নামে ডেকে থাকে। বলা হয় এই নামটি সুলতান আব্দুল হামিদের নাম অনুসারে রাখা হয়েছিল। ইস্তাম্বুলের ফরাসি কূটনীতিকও এই বিশ্ববিদ্যালয়কে জামিয়া হামেদিয়া নামে উল্লেখ করেছেন, আর এটা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রেরিত এক রিপোর্টেও উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি উদ্বোধনের সময় হাজার হাজার চীনা মুসলমান সেখানে উপস্থিত হন। উল্লেখযোগ্যদের মধ্যে বেজিংয়ের গ্র্যান্ড মুফতি সহ উচ্চমাপের কয়েকজন আলিমও ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরবি ভাষায় বক্তব্য প্রদান করা হয়। এই অনুষ্ঠানে খলিফাতুল মুসলিমিন হিসেবে আব্দুল হামিদের জন্য দোয়া করা হয়। গ্র্যান্ড মুফতি এই আরবি ভাষণকে চীনা ভাষায় অনুবাদ করেন এবং চীনা ভাষায় দোয়াও করেন। তখন সেখানে এমন কোনো মানুষ ছিল না যার চোখে আনন্দের অশ্রু চিকচিক করছিল না। দিনের প্রতি চীনা মানুষের সম্পর্ক ও আবেগ ছিল খুবই গভীর ও আন্তরিক। আরবি ভাষায় ভাষণ দান এ কথা প্রমাণ করে যে তারা পুরো মুসলিম বিশ্বকে এক দেখতে চাচ্ছিল। তারা তাদের দ্বীনী ভাইদের ভাষাকে অত্যন্ত ভালোবাসত। মোট কথা, এই অনুষ্ঠানের পর জামিয়ার দরজায় উসমানীয় সালতানাতের পতাকা উড্ডীন করা হয়। ফলে সেখানকার জনগণের খুশির সীমা পরিসীমা থাকেনি এবং তাদের সে খুশি বিগলিত অশ্রু হয়ে গণ্ডদেশ দিয়ে বেয়ে পড়ছিল। এবার আলোচনায় আসা যাক হিজাজ রেল লাইন নিয়ে। সুলতান তার দিকে মুসলিম সমাজের দৃষ্টি আকর্ষণের জন্য বেশ কিছু ধর্মীয় এবং ইলমি প্রতিষ্ঠান স্থাপন করেন।
এসব প্রতিষ্ঠানের পেছনে যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করেন, ছাত্রদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেন, হারামাইন শরীফাইনের সংস্কার এবং পুনর্নির্মাণের জন্য মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করেন, মসজিদসমূহ মেরামত করেন, এগুলোর সৌন্দর্য বর্ধিত করেন তিনি। আরব মুসলমানদের সহানুভূতি অর্জনের লক্ষ্যে তিনি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন। আরব এলাকা থেকে নিজের জন্য বিশেষ কজন প্রতিনিধি নিয়োগ দেন। এদের মধ্যে অনেকে বড় অঙ্কের বকশিস দিয়ে সহযোগী হিসেবে নিয়োজিত রাখেন, যেমন শামের ইজ্জত পাশা আল আবিদ। তিনি সুলতানের দরবারে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। তিনি ছিলেন আরব অঞ্চলের ব্যাপারে সুলতানের উপদেষ্টা। ইজ্জত পাশা দামেস্ক থেকে মদিনা মুনায়রা পর্যন্ত প্রলম্বিত রেললাইন প্রকল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সুলতান আব্দুল হামিদ এই প্রকল্পকে খিলাফতের রান শওকত উচ্চতায় পৌঁছানোর এবং ইসলামী ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করেন। সুলতান দেশের বিভিন্ন অঞ্চলে রেললাইন স্থাপনের বিশেষ পরিকল্পনা গ্রহণ করেন। এক্ষেত্রে তার উদ্দেশ্য ছিল ১. দেশের দূরবর্তী অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ করে ইসলামী ঐক্য প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করা, এছাড়াও সবগুলো প্রদেশকে নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসা। ২. প্রদেশগুলোকে সাম্রাজ্যের অবিচ্ছেদ্য অংশে পরিণত করা, সামরিক আইনের অধীনে তাদের নত করা এবং এ বিষয়ে বাধ্য করা যে খিলাফত রক্ষায় প্রতিরোধ যুদ্ধের সম্পদ ব্যয় করবে এবং ব্যক্তিগত শক্তিও কাজে লাগাবে। ৩. সালতানাতের প্রতিরোধ ব্যবস্থা সুদৃঢ় করা এবং শত্রুদের প্রতিহত করার লক্ষ্যে সেনাবাহিনীর দ্রুত স্থানান্তর সহজ করা। রেললাইন প্রতিষ্ঠার মাধ্যমে বাস্তবেই বিভিন্ন জায়গায় সংঘটিত যুদ্ধে যথেষ্ট ফল পাওয়া যায় এবং সীমান্ত এলাকায় সেনানিবাস ও স্থানান্তর প্রক্রিয়া অনেক সহজ হয়ে ওঠে। সুলতান আব্দুল হামিদের শাসনামলে স্থাপিত রেললাইনের মধ্যে হিজাজ রেললাইনের গুরুত্ব অপরিসীম। দামেস্ক থেকে মদিনা মুনায়রা পর্যন্ত প্রলম্বিত এ লাইনের কাজ 1900 খ্রিস্টাব্দে শুরু হয়। এ লাইন স্থাপিত হওয়ায় দুই শহরের দূরত্ব অনেকটা কমে আসে। যেখানে শাম থেকে যাত্রীদল স্থলপথে মদিনায় আসতে 40 দিন সময় লাগত এবং স্থলপথে শামের উপকূল থেকে হিজাজ পর্যন্ত পৌঁছতে 20 দিন সময় লাগত, লাইন স্থাপনের পর সেই দীর্ঘ সফর 5 দিনের দ্বারা সম্ভব হয়। এই রেললাইন স্থাপনের দ্বারা কেবল হাজিদের সেবা এবং যাতায়াত সংস্থা সহজীকরণ উদ্দেশ্য ছিল না, বরং এর পেছনে তার সুদূর প্রসারী রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্য ছিল। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে রেললাইনটি পৃথিবীর প্রতিটি কোণায় দ্বীনি জজবা ছড়িয়ে দেওয়ার অন্যতম একটি মাধ্যম হয়ে গিয়েছিল। সুলতান পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী মুসলমানদের উদ্দেশ্যে একটি বক্তব্য প্রচার করেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি এই রেললাইন স্থাপনে সচ্ছল ব্যক্তিদের অনুদান দিতে উদ্বুদ্ধ করেন। সুলতান আব্দুল হামিদ অনুদানের একটি তালিকা তৈরি করেন। এতে তিনি নিজের পকেট থেকে 50,000 উসমানীয় স্বর্ণমুদ্রা প্রদান করার পাশাপাশি রাষ্ট্রের আমদানি খাত থেকে 1 লাখ স্বর্ণমুদ্রা প্রদান করেন। একটি দাতব্য কমিটিও গঠন করেন। জনগণ এতে স্বউৎসাহে অংশ নেয়। তারা এসব বিভাগ স্থাপন ও সংস্কারে সুলতানকে যান ও মাল দ্বারা সহায়তার ঘোষণা দেয়। প্রকল্প বাস্তবায়নে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনুদান প্রদান করেন। তন্মধ্যে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী হুসাইন পাশা, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জেহিনি পাশা এবং প্রকল্প কমিটির পরিচালক ইজ্জত পাশার নাম সবিশেষ উল্লেখযোগ্য। উল্লেখ্য যে এই ইজ্জত পাশা ফ্রিমেশনারির পৃষ্ঠপোষক ওই ইজ্জত পাশা নয়। এ প্রকল্পে বিভিন্ন কোম্পানির চাকরিজীবীরাও অনুদান প্রদানে উদ্দীপনা প্রদর্শন করেন। তারা এ ব্যাপারে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করেন। এছাড়া উসমানী নৌবহরের চাকরিজীবী সহ বরুদ, দামেস্ক, হালফ, বুরসা এবং অন্যান্য প্রদেশের চাকরিজীবীরাও মুক্ত হস্তে এতে দান করেন। মিশরের শাহী মহলও অনুদান প্রদানে অংশগ্রহণ করে। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অনুদান উঠানোর জন্য সেখানে একটি কমিটি গঠন করা হয়। কমিটি আহমদ মানবির নেতৃত্বে চাঁদা উত্তোলন করেন। মিশরের সাংবাদিকরা হিজাজ রেললাইন নির্মাণে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা প্রদর্শন করেন। এর প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে জারিদাতুল মুয়াইদ ও আল লেওয়াল মিসরিয়া নামক সংবাদপত্রও অনুদান উত্তোলন করে। 1904 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা 3000 উসমানীয় লিরা উত্তোলন করে। এই সংবাদপত্রের চিফ এডিটর ছিলেন মুস্তাফা কামিল পাশা। এভাবে আলী কামিল 1901 খ্রিস্টাব্দ পর্যন্ত 2000 উসমানীয় লিরা জমা করেন। আল মানার এবং আল রাইত আল মিসরি নামক সংবাদপত্র দুটিও এতে মহোদ্যমে অংশগ্রহণ করে। কায়রো, আলেকজান্দ্রিয়া ছাড়া মিশরের আরও কয়েকটি শহরে এই উদ্যোগকে সার্থক করতে কমিটি গঠন করা হয়। তবে এই প্রকল্প বাস্তবায়নে ভারতীয় মুসলমানদের ভূমিকা ছিল প্রথম সারিতে। তাদের উৎসাহ, উদ্দীপনা এবং অনুদান উত্তোলন তৎপরতা ছিল সত্যি দেখবার মতো। হায়দ্রাবাদের আমির হিজাজের রেললাইন নির্মাণ খাতে বড় অঙ্কের অনুদান প্রদান করেন। একইভাবে ইরানের বাদশাহ
50,000 উসমানীয় লিরা প্রদান করেন। যদিও প্রকল্প বাস্তবায়নে বহির্বিশ্বের দক্ষ ইঞ্জিনিয়ারের প্রয়োজন ছিল প্রশ্নাতীত, কেননা ব্রিজ এবং কালভার্ট নির্মাণে অভিজ্ঞদের প্রয়োজন হয়, তথাপি যথাসাধ্য বাইরের সাহায্য এড়িয়ে চলা হয়। যেখানে বাইরের সাহায্য গ্রহণ ছাড়া গত্যন্তর ছিল না, কেবল সেখানে সীমিত আকারে সহায়তা নেওয়া হয়, কেননা বহির্বিশ্বের ইঞ্জিনিয়াররা স্বাধীনভাবে কাজ করতে চাচ্ছিল। কিন্তু সুলতান তাদের পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না। এই কাজে তিনি মিশরীয় অভিজ্ঞদের উপরই বেশি নির্ভর করেন এবং দামেস্কের দক্ষিণে 760 কিলোমিটার দূরে অবস্থিত আল আখজার নামক রেল স্টেশন থেকে পরিকল্পিত রেললাইনের শেষ নাগাদ কোনো বহির্বিশ্বদের সহযোগিতা গ্রহণ করেননি, কেননা সেখানে পৌঁছার পর প্রকল্প কমিটির জন্য বিদেশি সহায়তার কোনো প্রয়োজন অবশিষ্ট থাকেনি। বাকিটুকু মিশরীয় ইঞ্জিনিয়াররাই সমাপ্ত করেন। 1907 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞদের ব্যতীত শুধু শ্রমিকের সংখ্যাই দাঁড়ায় 7,500-এর মতো, আর পুরো পরিকল্পনা বাস্তবায়নে খরচ হয় 42,83,000 উসমানীয় লিরা। যদি প্রকল্প বাস্তবায়নে বিদেশি কোম্পানির সহযোগিতা গ্রহণ করা হতো, তাহলে এর ব্যয় খাত অনেক গুণ বেড়ে যাওয়ার পাশাপাশি সময়ও বেশি লাগত। মিশরীয় অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং দেশীয় শ্রমিকদের জোশ ও জজবা আর দেশ সেবার মানসিকতা প্রকল্পটিতে অল্প সময়ের ভেতরে পূর্ণতায় পৌঁছতে সহায়তা করে। 1908 খ্রিস্টাব্দের আগস্টে রেললাইনটি মদিনা পর্যন্ত পৌঁছে যায়। পরিকল্পনা অনুযায়ী এটি মদিনা থেকে মক্কায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানেই কাজের সমাপ্তি টানা হয়, কারণ মক্কার শরীফ হুসাইন বিন আলী আশঙ্কা করছিল লাইনটি মক্কা পর্যন্ত পৌঁছালে পুরো হিজাজের উপর উসমানীয়দের আধিপত্য দৃঢ় হয়ে যাবে, আর এভাবে তার ক্ষমতা হুমকির মুখে পড়তে পারে। এজন্য সে মক্কা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের নানাবিধ কারণ তুলে ধরেন, ফলে লাইনটি মদিনা পর্যন্ত পৌঁছাতে থেমে যায়। এরই মধ্যে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। ইংরেজরা আরবের সঙ্গে চুক্তি করে নেয়, আর আরব বাহিনী ফয়সাল বিন হুসাইন বিন আলীর নেতৃত্বে ইংরেজ বাহিনীর সঙ্গে একভূত হয়ে যায়। তারা হিজাজ রেললাইনের পুরো ক্ষতি সাধন করে। তাদের অপতৎপরতার ফলে আজ পর্যন্ত এই লাইন পরিত্যক্ত হয়ে আছে। তবে আমরা আশাবাদী যে কেউ লাইনটি মেরামতে উদ্যোগী হবে এবং বাইতুল্লাহ যাত্রীদের যাতায়াতের পথ সুগম করে তুলবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। 1907 খ্রিস্টাব্দে ব্রিটিশ রাষ্ট্রদূত তার বার্ষিক রিপোর্টে কনস্টান্টিনোপল প্রসঙ্গে হিজাজ রেলওয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, শেষ 10 বছরের রাজনৈতিক ঘটনাবলী খুব স্পষ্ট হয়ে সামনে আসে। এসব ঘটনার মধ্যে হিজাজ রেলওয়ে নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই প্রকল্প সুলতানকে জাতির কাছে খলিফাতুল মুসলিমিন হিসেবে মর্যাদাবান করে তোলে। এটি বিশ্বের 300 মিলিয়ন মুসলমানদের অবিসংবাদিত নেতা হিসেবে তার গায়ে খিলাফতের পোশাক পরিয়ে দেয়। তিনি প্রমাণ করতে সক্ষম হন যে তিনিই হচ্ছেন জাতির আধ্যাত্মিক নেতা। নিজের কাজ দ্বারাই প্রমাণ করেন তার মধ্যে দিনীবোধ এবং আত্মমর্যাদা বিদ্যমান। হিজাজ রেললাইনের মাধ্যমে তিনি দূরত্বের ব্যবধান অনেকটা কমিয়ে নেন। মক্কা মদিনায় পৌঁছার পথ সহজ হয়ে ওঠে, কিন্তু ইংরেজরা যে প্রকল্পটির ব্যাপারে সন্তুষ্ট হতে পারেনি, সে সন্দেহটা তখনই দূর হয়ে যায় যখন দেখতে পাই প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে তারা নীরবতা অবলম্বন করে, ভিতরে ভিতরে চরম বিদ্বেষ পুষে রাখছে এবং সুযোগ পাওয়া মাত্র বোমা মেরে তা অচল করে দিচ্ছে, যাতে উসমানীয় সেনাবাহিনী কখনো এই লাইন ব্যবহার করতে সামর্থ্য না হয়। 22 আগস্ট 1908 সর্বপ্রথম এই লাইন হয়ে প্রথম ট্রেনটি দামেস্ক থেকে মদিনায় পৌঁছায়। দিনটি ছিল পুরো মুসলিম বিশ্বের জন্য এক অপার্থিব আনন্দের দিন। এই দিন তাদের এক বিশাল স্বপ্নের বাস্তবায়ন ঘটেছিল। দামেস্ক থেকে মদিনায় পৌঁছাতে যেখানে আগে কয়েক সপ্তাহ লেগে যেত, সেখানে এই লাইন দিয়ে প্রথম ট্রেন যাত্রীরা 814 মাইলের দুর্গম পথ পাড়ি দিয়ে মাত্র 3 দিনের ভেতরে মদিনায় পৌঁছে যায়। ঐতিহাসিক ওই মুহূর্তটি যত ঘনিয়ে আসছিল, হজ সম্পাদনে আগ্রহী মানুষের হৃদয়ের অস্থিরতাও তত বেড়ে চলছিল। সুলতান আব্দুল হামিদের রাজনৈতিক কৌশল ছিল অত্যন্ত সুদৃঢ়। তিনি চেয়েছেন মানুষ যেন খলিফাতুল মুসলিমিন হিসেবে তার প্রতি নিবেদিত হয়ে ওঠে। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে হিজাজ রেলওয়ে ছিল একটি অন্যতম মাধ্যম। মিশরে অবস্থানরত ব্রিটিশ প্রতিনিধি মিস্টার কমরাই সর্বপ্রথম ইউরোপবাসীকে মুসলিম ঐক্যের বিরুদ্ধে উত্তেজিত করার প্রয়াস পায়। তার উদ্দেশ্য ছিল রিপোর্টের মাধ্যমে ইউরোপবাসীকে ইসলামী ঐক্যের ব্যাপারে উত্তেজিত করে তোলা হোক। ইতিমধ্যে মিশরের বিখ্যাত পত্রিকা আল আহরামে ফরাসি মন্ত্রী মিস্টার হুনটোর একটি বিবৃতি প্রকাশ করে। উক্ত বিবৃতিতে মিস্টার হন্টো ইসলামী ঐক্যের ব্যাপারে খুব বিষোদ্গার করে। আসলে ইসলামী ঐক্যের বিরোধিতা ছিল উসমানীয়দের বিরোধিতা। ইউরোপ চাচ্ছিল মুসলমানদের ঐক্যের স্বপ্নসাদ চিরতরে মিটে যাক।
তাদের হাতে ঐক্যের কোনো মাধ্যম অবশিষ্ট না থাক, কেননা তারা দেখতে পাচ্ছিল সুলতানের এই আহ্বান মুসলমানদের ঐক্যের বড় একটি মাধ্যম। তারা মুসলমানদের বিচ্ছিন্ন ও বিভক্ত রেখে তাদের সাম্রাজ্যবাদী উদ্দেশ্যে চরিতার্থ করতে চাচ্ছিল, আর মুসলমানদের অনৈক্যই ছিল তাদের সম্প্রসারণের ভিত্তি। তাই ইউরোপ মুসলমানদের এই ভিত্তি গুড়িয়ে দিতে তৎপর ছিল, যাতে তাদের মধ্যে ঐক্য গড়ে ওঠার কোনো সম্ভাবনা না থাকে। এই লক্ষ্যে তারা কয়েকটি বুনিয়াদী পদক্ষেপ গ্রহণ করে। ১. প্রাদেশিক জন্মস্থানিক, আঞ্চলিক, দলীয় এবং বংশগত বিরোধ ও বৈষম্যগুলো জাগিয়ে তোলা। ২. ইসলামী ঐক্যবিরোধী মনস্তাত্ত্বিক যুদ্ধের পরিবেশ সৃষ্টি করা। এসব প্রস্তুতি ছিল উসমানীয় খিলাফত ধ্বংস করে দেওয়ার ভূমিকা এবং আন্তর্জাতিক ইহুদি সন্ত্রাসবাদীদের দনমে আন্দোলন, তুর্কি আল ফাতা ও ইত্যাদি তেরাকিকে সহায়তার স্পষ্ট প্রয়াস। মানুষের ভালোবাসা ও আকর্ষণ দৃষ্টির চেষ্টা। সুলতান বিভিন্ন অঞ্চলের প্রভাবশালী ব্যক্তিবর্গের হৃদ্যতা অর্জনের প্রচেষ্টা চালান। তিনি প্রজ্ঞাবান ব্যক্তিদের অত্যন্ত সম্মান করতেন, তাদের মর্যাদাদানে কোনো প্রকার কার্পণ্য করতেন না তিনি। এই লক্ষ্যে তিনি মজলিসে মাশায়েখ নামে একটি পরিষদ গঠন করেন। এই সদস্যদের জন্য সম্মানী নির্ধারণ করেন। সুলতান তার উপদেষ্টাদের সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার করতেন, তাদের ব্যাপারে উত্তম ধারণা রাখতেন। তার দরবারে আলিমের সম্মান ছিল অপরিসীম। তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহায়তা প্রত্যাশা করতেন, চাইতেন এরা যেন তাকে পৃষ্ঠপোষকতা দেয়, যেন ইসলামী ঐক্য বাস্তবায়নে তাকে সঙ্গ দেয়। এদের মধ্যে শায়েখ মুস্তফা কামিল পাশার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ছিলেন মিশরের অধিবাসী। সুলতান যখন জানতেন এরা নিষ্ঠাবান, ইসলামী ঐক্য প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ এবং তার সমচিন্তার অধিকারী, তখন তাদের কারো থেকে কোনো ত্রুটি প্রকাশ পেলে উদার চিত্তে ক্ষমা করে দিতেন। এদের মধ্যে নামিক কামাল অত্যন্ত প্রসিদ্ধ একজন। সুলতান আরব বাচ্চাদের জন্য প্রতিষ্ঠিত স্কুল থেকে কিছু মেধাবী ছাত্রদের চয়ন করে নিতেন। এসব স্কুল পড়ুয়া অধিকাংশ ছাত্রের সম্পর্ক ছিল বড় বড় পরিবারের সঙ্গে। মুসলিম সমাজে তাদের অত্যন্ত সমীহের দৃষ্টিতে দেখা হতো। সমাজে তাদের প্রতিপত্তি, ইসলামী সমাজ ব্যবস্থায় তাদের প্রভাব এবং খ্যাতি ছিল ইতিবাচক। এই ছাত্রদের মাধ্যমে সুলতান ইসলামী ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন। তিনি এ ধারা অধিকতর ব্যাপক করেন। পরবর্তীকালে অনুরূপ আরও কয়েকটি স্কুল প্রতিষ্ঠা করেন। এসব স্কুলের শিক্ষার্থীদের সম্পর্ক আরব ছাড়া আলবেনিয়া উচ্চ পরিবারের সঙ্গে সম্পৃক্ত ছিল। এই ছাত্রদের মাধ্যমে তিনি আরবদের বিভিন্ন গোত্রের আমির ও মাশায়েখদের সঙ্গে যোগাযোগ করে তোলেন। তাদের কারো সঙ্গে পত্রযোগে, আবার অনেকের সঙ্গে প্রতিনিধি প্রেরণ করে তাদের সহায়তা ও সহানুভূতি অর্জনের চেষ্টা চালান। সুলতান জানতেন ইংরেজরা মুসলিম ঐক্য ও সংহতি বিনষ্ট করতে তৎপর হয়েছে। তিনি এটাও জানতেন আরবের বিশিষ্ট শায়েখদের সঙ্গে ইংরেজদের রয়েছে গভীর সখ্য, যেমন মক্কার শরীফ, ইয়েমেনের হামিদউদ্দিন এবং শায়েখ ইসারা। এরা ছিল ইংরেজদের বন্ধু। ইংরেজদের আপ্রাণ প্রচেষ্টা ছিল এদের উসমানীয়দের বিরুদ্ধে উত্তেজিত করে তোলা এবং তাদের এ বিষয়ে উৎসাহ যোগানো যে তারা যেন খলিফার আনুগত্য থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয় এবং উসমানীয় সাম্রাজ্য থেকে পৃথক হওয়ার প্রচেষ্টা চালায়। সুলতান ইংরেজদের এই ঘৃণ্য তৎপরতা মাটিতে মিশিয়ে ফেলার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। তিনিও এদের আপন করে নেওয়ার প্রচেষ্টায় কোনো ত্রুটি রাখেননি। যাদের ব্যাপারে আশঙ্কা ছিল এরা উসমানীয়দের ভালোবাসে না, উসমানীয়দের আবেগের সঙ্গী নয়, তাদের বিভিন্ন বাহানায় ইস্তাম্বুলে আটকে রাখেন। তিনি এদের বিভিন্ন উচ্চপদে আসীন করে একরকম বন্দী করে রাখেন, যাতে দেশদের চক্রান্ত থেকে নিরাপদ থাকে। যেমন শরীফে মক্কাকে ইস্তাম্বুলে মজলিসে শুরার সদস্য করেন, যাতে সে মক্কায় ফিরে যেতে না পারে। শরীফ সম্পর্কে সুলতান প্রধানমন্ত্রী ফরিদ পাশার সঙ্গে এক আলোচনায় বলেন, শরীফ আমাদের চায় না, কিন্তু অবস্থার চাপে সে এখন নিশ্চুপ। একমাত্র আল্লাহই জানে শরীফ আগামীকাল কি করতে চায় বা কি করতে পারে। এজন্যই শরীফের বিদ্রোহ ততক্ষণ পর্যন্ত সংগঠিত হতে পারেনি যতক্ষণ না ইতিহাদিরা সুলতানকে তার দায়িত্ব থেকে অপসারণ করেছিল। যখন ফ্রিমেশনদের তথা ইতিহাদের তেরাকি সরকার প্রতিষ্ঠা পায়, তখন শরীফ ইস্তাম্বুল থেকে মক্কায় চলে আসে। এরপর সে ইংরেজদের সঙ্গে চুক্তিতে উপনীত হয়। এভাবেই আরব ও তুর্কিদের মধ্যে অনৈক্যের এক বিশাল ফাটল সৃষ্টি হয়। সুলতান কর্তৃক শত্রুদের চক্রান্ত বানচাল। ঊনবিংশ শতাব্দীর প্রথম চতুর্থাংশে ব্রিটেন কুর্দি মুসলমানদের তুর্কিদের বিরুদ্ধে উস্কানি দিতে শুরু করে, যাতে একদিকে কুর্দ ও তুর্কদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়, অপরদিকে উসমানীয় সালতানাতের উদর ফেরে কুর্দিদের জন্য
একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা পায়। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা পেলে ইরাকে ইংরেজদের অপতৎপরতা অনেক গুণ বেড়ে যায়। তারা ইরাকি আমিরদের মধ্যে জাতীয়তাবাদী মানসিকতা ঢুকে দেওয়ার কার্যকর পদক্ষেপ নেয়। ব্রিটিশ প্রতিনিধিরা ইরাকে বসবাসরত কুর্দি পরিবারগুলোর ঘনিষ্ঠ হতে থাকে। কুর্দি গোত্রগুলোকে উসমানীয়দের বিরুদ্ধে একত্র করা শুরু করে। উসমানীয় গোয়েন্দারা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করে যাচ্ছিল। সুতরাং তাদের রিপোর্টের ভিত্তিতে সুলতান ইংরেজদের এই ধ্বংসাত্মক তৎপরতার বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। এক, উসমানীয় খিলাফত কুর্দিদের পক্ষে আর্মেনীয় আগ্রাসন থেকে রক্ষার জন্য দাঁড়িয়ে যায় এবং আর্মেনীয়দের বিরুদ্ধে কুর্দিদের সঙ্গ দেয়। 2, সুলতান আলিমদের নেতৃত্বাধীন কয়েকটি প্রতিনিধি দল এসব কুর্দ গোত্রসমূহকে বুঝিয়ে সুপথে নিয়ে আসার জন্য পাঠান। তাদের মুসলিম ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতি আহ্বান করেন। প্রেরিত এই লোকজন সাফল্যের সঙ্গেই তাদের কার্যক্রম পরিচালনা করেন। 3, সুলতান আরও কিছু পদক্ষেপ গ্রহণ করে এসব আমিরদের নিজের সঙ্গে এবং উসমানীয় খিলাফতের সঙ্গে একাট্টা করার জন্য প্রচেষ্টা চালান। 4, পূর্ব আনাতোলিয়ায় কুর্দি যুবকদের সমন্বয়ে একটি সেনা ইউনিট করে তোলেন, যাতে আর্মেনীয়দের অগ্রযাত্রার পথে বাধা দেওয়া যায়। 5, বিচ্ছিন্নতাবাদী আর্মেনীয়দের বিরুদ্ধে উসমানীয় খিলাফত কঠোরতা নীতি অবলম্বন করে, ফলে এই এলাকায় বসবাসরত কুর্দি মুসলমানরা নিরাপদ অনুভব করতে থাকে। 6, উসমানীয় খিলাফত ইংরেজদের পরিকল্পনা বানচাল করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, কারণ তারা জানে ইংরেজদের উদ্দেশ্য ছিল বিশাল খিলাফত রাষ্ট্রকে ভেঙে টুকরো টুকরো করে ছোট ছোট স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটানো। এছাড়াও সুলতান ইয়েমেনেও ব্রিটিশদের থাবা সংকীর্ণ করতে সফল হন এবং এই অঞ্চলে ইংরেজ বিরোধী যুদ্ধে স্পষ্ট বিজয় লাভ করেন। তিনি ইয়েমেনকে পুনরায় উসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে সেখানে ৮,০০০ সৈন্যের একটি সেনাবাহিনী গড়ে তোলেন। এই ফ্রন্টের নেতৃত্বের জন্য সুদক্ষ কয়েকজন সেনা অফিসারকে ইয়েমেনে পাঠান। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন আহমেদ মুক্তার পাশা, হুসাইন হালামি পাশা, তৌফিক পাশা, উপদেষ্টা উসমান পাশা এবং ইসমাইল হাক্কি পাশা। ইংরেজরা ইয়েমেনে বিদ্রোহ সৃষ্টির প্রাণপণ প্রচেষ্টা চালালেও সুলতানের কৌশলী প্রচেষ্টার সামনে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। লিবিয়ায় ইতালির আগ্রাসন। ইতালি লিবিয়া দখলের স্বপ্ন দেখছিল। তারা মনে করত লিবিয়া তাদের উত্তরাধিকার সম্পদ। ইতালির প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলে বেড়াত যে ফ্রান্স কর্তৃক তিউনুস দখল এবং ব্রিটেন কর্তৃক মিশর দখলের পর ইতালির জন্য লিবিয়া ব্যতীত আর কিছুই বাকি থাকেনি। লিবিয়া নিয়ে ইতালির 3টি কৌশল ছিল। 1, স্কুল, ব্যাংক এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের মাধ্যমে নিরাপদ পন্থায় লিবিয়ার ভেতর তাদের প্রভাব বিস্তার করা। 2, কূটনীতির মাধ্যমে লিবিয়ায় তাদের হস্তক্ষেপ বৈধ প্রমাণ করার উদ্দেশ্যে অন্যান্য রাষ্ট্রের সমর্থন আদায়ের প্রচেষ্টা। 3, উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং লিবিয়া দখল নিশ্চিত করা। তখন ব্রিটেন এবং ফ্রান্সের বিপরীতে ইতালির নীতি ছিল তাদের দখল প্রচেষ্টার ব্যাপারে কাউকে জ্ঞাত না করা। তারা অত্যন্ত সুকৌশলে উসমানীয়দের উত্তেজিত করা ছাড়াই লিবিয়াকে গ্রাস করে নেওয়ার চেষ্টা চালিয়ে যায়। সুলতান আব্দুল হামিদ ইতালির উদ্দেশ্য সম্পর্কে সম্যক অবহিত ছিলেন। তিনি বিভিন্ন মাধ্যমে লিবিয়ার ব্যাপারে ইতালীয়দের উদ্দেশ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। জানতে পারেন ইতালি স্কুল, ব্যাংক এবং অপরাধের জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে লিবিয়া এবং আলবেনিয়ায় তাদের প্রভাব প্রতিপত্তির বৃদ্ধি করেছে। তাদের টার্গেট হচ্ছে একসময় উসমানীয় সালতানাতের এই প্রদেশ ও অঞ্চলগুলো দখল করে ফেলা। এই অঞ্চলগুলোর মধ্যে ছিল পশ্চিম ত্রিপলি, আলবেনিয়া, ভূমধ্যসাগরের তীরবর্তী আনাতোলিয়া অঞ্চলের ইজমির, ইস্কেন্দেরুন এবং এনশিয়ক তথা এন্তাকিয়া। সুলতান ইতালির এই ঘৃণ্য তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধের পরিকল্পনা করেন। ইতালি লিবিয়ায় সশস্ত্র হামলা চালাতে যাচ্ছে সংবাদটি জানার সঙ্গে সঙ্গেই লিবিয়ায় প্রতিরক্ষায় 50,000-এর একটি সাহায্যকারী বাহিনী পাঠিয়ে দেন তিনি ইতালির ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ ছিলেন এবং ব্যক্তিগতভাবেই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। তিনি রোমের রাষ্ট্রদূত এবং ত্রিপলির গভর্নরের মাধ্যমে লিবিয়ার ব্যাপারে খোঁজখবর রেখেছিলেন। সুলতানের গৃহীত ব্যবস্থার ফলে বাধ্য হয়ে ইতালীয়দের লিবিয়া দখলের প্রয়াস পিছিয়ে দিতে হয়। এরপর তাকে যখন ক্ষমতা থেকে অপসারণ করে ইত্যাদি তারা কি ক্ষমতায় আসে, কেবল তখনই তাদের স্বপ্ন বাস্তবায়িত হয়। আব্দুল হামিদের ইসলামী ঐক্যের ডাক পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। এর কিছু কারণও ছিল। উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে ছিল 1, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইউরোপীয় রাষ্ট্রগুলো প্রাচ্যের বিভিন্ন দেশ দখলে পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়। 1881 খ্রিস্টাব্দে ফ্রান্স তিউনুস দখল করে। 1882 খ্রিস্টাব্দে ব্রিটেন দখল করে মিশর। একই সময় ফ্রান্স
মরক্কোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ শুরু করে। এক পর্যায়ে 1912 খ্রিস্টাব্দে ফ্রান্স ঘোষণা করে বসে এই অঞ্চলে তার অধিকার রয়েছে, তাই অঞ্চলটি স্পেন এবং তাদের মধ্যে ভাগাভাগি হওয়ার কোনো দরকার নেই। একইভাবে সাম্রাজ্যবাদীরা আফ্রিকার অন্যান্য অঞ্চল তথা সুদান, নাইজেরিয়া এবং জাঞ্জিবারে আগ্রাসন শুরু করে। 2. মুসলিম বিশ্বে তথ্য যোগাযোগ ব্যবস্থা অনেকটা উন্নত হয়ে ওঠে। মিশর, তুরস্ক, আলজেরিয়া, হিন্দুস্তান, ইরান, মধ্য এশিয়া এবং ইন্দোনেশিয়ার জাবায় প্রেস আন্দোলন ছড়িয়ে পড়ে। সংবাদপত্রগুলো সাম্রাজ্যবাদ বনাম ইসলাম এবং ইউরোপীয় রাষ্ট্র কর্তৃক মুসলিম বিশ্বে হস্তক্ষেপের বিষয় নিয়ে খুব সবর হয়ে ওঠে। প্রতিনিধিদের পত্রিকায় পৃথিবীর বিভিন্ন স্থানে ইউরোপীয়দের আক্রমণের সংবাদও ফলাও করে প্রচার করা হয়। এর ফলে উক্ত অঞ্চলসমূহের মুসলিম জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পুরো মুসলিম বিশ্বে যেন এক অস্থিরতা বিরাজ করতে থাকে। মুসলমানরা তাদের মুসলিম ভাইদের পক্ষে অন্তরের ক্ষোভ প্রকাশ করতে চলছিল। অত্যন্ত আবেগ উত্তেজনার সঙ্গে তারা বিভিন্ন ধরনের প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে চলছিল। আলিমদের প্রচেষ্টা এবং হারানো ঐতিহ্য ফিরে আনার জন্য তাদের দাওয়াতি কার্যক্রম মুসলিম বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে। মুসলমানরা অনুধাবন করতে পারছিল এই অবস্থায় তাদের জন্য ঐক্যের বিকল্প নেই। তাদের এটাও অনুভূত হচ্ছিল যে পশ্চিমাদের আগ্রাসন যতই বাড়ছে, মুসলমানদের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পাচ্ছে, তাদের ঐক্য সুদৃঢ় ভিত্তি পাচ্ছে। তাদের অনুমিত হচ্ছিল সময় এসে গেছে, মুসলিম সমাজ এক জায়গায় জোর হবে। সময় এসে গেছে, ওসমানীয় খিলাফতের পতাকা তলে একত্রিত হবে তারা। সুলতান আব্দুল হামিদ খান মুসলিমদের মন মানুষে এই অনুভূতি বদ্ধমূল করে দিতে সক্ষম হন যে মুসলমানদের ঐক্য ও সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তাদের সবাইকে ওসমানীয় খিলাফতের পতাকা তলে এসে সামিল হতে হবে। مسجد أقصى يا كل الدول نامي، يا الخلايا النامي، اصحوا على حالكم من عند الله.